মুর্শিদাবাদের ভাগীরথী নদীর পশ্চিম তীর পর্যটকদের কাছে খুবই আগ্রহের, কারণ কালের সাক্ষী এই নদীর ওপারেই রয়েছে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার কবরস্থান। আরও রয়েছে হীরাঝিল প্রাসাদের ধ্বংসাবশেষও। তাই আজকের গন্তব্য খোশবাগ তথা নবাবের সেই কবরস্থান। খোশবাগে যতই দিন যাচ্ছে ততই দর্শনার্থীদের ভিড় বাড়ছে। তাই আমরা একটু সকাল সকাল চলে এসেছি ভালোভাবে জায়গাটি উপলব্ধি করব বলে। এই বাগানে প্রচুর সুগন্ধি ফুলের গাছ ছিল, তাই খুশবু থেকে খোশবাগ কথাটি এসেছে। আজকের ব্লগটি শুরু করবার আগে তোমাদের বলি, আগের ভিডিওতে কিন্তু খোশবাগের সম্বন্ধে ডিটেলসে তোমাদের অনেক কিছু জানিয়েছি, মানে এখানে কিভাবে আসবে এবং খোশবাগ ঘুরে দেখিয়েছি, সেখানকার অনেক ঐতিহাসিক ঘটনা তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তাই নতুন দর্শক বন্ধুদের বলবো, এই ভিডিওটি দেখবার আগে আগের ভিডিওটি তোমরা যদি একটু দেখে নাও তাহলে কিন্তু এই ভিডিও দেখতে এবং বুঝতে তোমাদের অনেকটাই সুবিধে হবে। ওই দেখো, এত কথার মাঝে তোমাদের সঙ্গে আমি আমার পরিচয় পর্বটি সেরে উঠতে পারিনি। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউ ভিউ ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে চলেছি। দর্শক বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দর্শক বন্ধুরা যদি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে, পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে, ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমি তোমাদের যেখানে নিয়ে যাব সেটি হলো বেগমদের কবরস্থান। এই প্রত্যেকটি কবর আমি এখানকার দেখাবো এবং এখানকার কবরের কিন্তু ইতিহাস তোমাদের সামনে তুলে ধরবো। তাই তোমাদেরকে অনুরোধ করব খুব ভালো করে লক্ষ্য করতে। এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এইগুলি হলো বেগমদের কবর। বেগমরা যেহেতু পর্দার আড়ালে থাকতেন তাই পুরো জায়গাটা ঘিরে রাখা আছে। তোমরা ভালো করে দেখো, প্রথম কবরটা হলো সিরাজউদ্দৌলার নানিজান, মানে যাকে আমরা দিদা বলি। এক কথায় আমি বলতে চাচ্ছি মায়ের মা, ওনার নাম সরফুন্নেসা বেগম। আচ্ছা, এবার আমরা ওখান থেকে চলে আসব। সাথে বলে রাখাই ভালো, এনার কবরটা কিন্তু স্বাভাবিক মৃত্যু, মানে এক কথায় এনাকে কেউ হত্যা করেননি। আর এদিকে দুখানা কবর আছে। এর মধ্যে প্রথম যে কবরটা দেখতে পাচ্ছি এটা হলো সিরাজউদ্দৌলার মা আমিনার কবর, আর দ্বিতীয় কবরটি সিরাজের মাসি, ওনার নাম ঘাসিদা বেগম। এবারে বলবো এনাদের কবর কিভাবে দেওয়া হয়েছিল। যখন সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে হেরে যায় তখন এদের সমস্ত বংশধরকে ঢাকায় জিঞ্জিরার রাজপ্রাসাদে বন্দি করে রাখা হয়েছিল। চলো এই ঘটনাটি আরো ভালোভাবে আমাদের গাইডের কাছ থেকে জেনে নিই। মির্জাফরের বড় পুত্র মিরন বলল, এদেরকে মুক্তি দিয়ে দাও, জাস্ট এদেরকে আর ধরে কোনো লাভ নেই। তখন ঢাকায় যে বুড়িমা যে গঙ্গাটা আছে, সে বুড়িমা গঙ্গা দিয়ে যখন এদেরকে নিয়ে আসছে তখন মির্জাফরের বড় পুত্র মিরন একটা ছিদ্র করে দিয়েছিল নৌকাতে। তখন নৌকাতে জল ঢুকে সলিল সমাধি, সিরাজের মা আমিনা বেগম, সিরাজের মাসি ঘাসিতি বেগম, এদেরকে জলে ডুবিয়ে হত্যা করা হয়েছিল। আর এরিয়াটা ঘিরা এই কারণেই যে এটা হচ্ছে বেগমদের কবর, কারণ বেগমরা ছিল পর্দা নাসিম, নিজের স্বামী ছাড়া পরপুরুষকে মুখ দেখাবে না। ওকে, এখন যেখানে তোমাদের নিয়ে যাচ্ছি সেখানে 17টি কবর আছে। এই 17টি কবরের আসল ইতিহাস হলো সিরাজউদ্দৌলা মির্জাফরের বাড়িতে বন্দি তখন চিঠি লিখে পাঠানো হলো সিরাজউদ্দৌলা আর মাত্র কয়েকদিনের অতিথি আছে, এনাদের মেরে ফেলা হবে, তোমরা দেখতে আসো, মানে সিরাজউদ্দৌলার বংশধরদের চিঠি লিখে পাঠানো হলো। তখন এই 17 জন ঢাকা থেকে নবাব সিরাজউদ্দৌলাকে দেখতে এসেছিলেন। এনারা সিরাজের বংশধর। ঢাকা থেকে এই 17 জন যখন দেখতে আসেন তখন মির্জাফরের বড় ছেলে বলল, আপনারা আমাদের অতিথি, তাই আপনাদের আজকে এখানে নিমন্ত্রণ রইল, এখানে আজকে খাওয়া দাওয়া করবেন। কিন্তু মির্জাফরের বড় ছেলে চিন্তা ভাবনা করে দেখলো এরা যদি বেঁচে থাকে তাহলে ঝামেলা বা বদলা নিতেই পারে। তার জন্যে এদের সমস্ত আত্মীয় স্বজনকে খাওয়ারের সঙ্গে বিষ খাইয়ে মেরে ফেলা হলো। এই 17 জনকে একসঙ্গে হত্যা করা হলো। এই কবরগুলির মধ্যে 2 জনের কবর উঁচুতে রাখা আছে, কারণ এনারা ছিলেন ঢাকার সম্মানীয় ব্যক্তি, তাই এনাদের সম্মান জানিয়ে এনাদের কবর একটু উঁচুতে রাখা হয়েছে। আর এদের মধ্যে 2 জন মহিলা ছিলেন, মহিলাদের কবর বোঝার জন্য কালো ফলক করা আছে। এই কালো ফলক করার উদ্দেশ্যই হলো এনারা মহিলা, সেটা যেন সরাসরি বোঝা যায়। এদের মধ্যে একটি 5 বছরের শিশুও ছিল, সব থেকে ছোট কবরটা। ভীষণ দুঃখজনক ঘটনা। চলো তাহলে আরও ভালোভাবে এই ঘটনা আমরা শুনবো এবং জানবো আমাদের সঙ্গে যে গাইড রয়েছে ওনার মুখ থেকে। বলা হচ্ছে
এরা সিরাজকে দেখতে এসে এদের খাবারের সঙ্গে বিষ খাই হত্যা করেছিল মির্জাফরের বড় পুত্র মিরন। এবার দেখেন স্যার, এদিকে দেখবেন স্যার 3টে কবর আছে, ভালো করে ফলো করবেন। এই 3টে কবরের মধ্যে যে বড় যে কবরটা দেখতে পাচ্ছেন ওটা দানসা ফকিরের কবর। দানসা ফকিরকে সিরাজউদ্দৌলা যখন পলাশীতে হেরে যায় তখন সিরাজউদ্দৌলা চেয়েছিলেন আমি এখান থেকে পাটনা চলে যাব, নেক্সট ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আবার লড়াই করব। কিন্তু উনার নৌকা যখন রাজমহলে দাঁড়ালো, উনার একটি মাত্র মেয়ে ছিল, তার নাম উম্মাদ জোহরা, 5 বছর বয়স, খুব জল পিস্টা লাগে। ওনার মেয়ের জন্য যখন তিনি জল আনতে যায় সিরাজউদ্দৌলা সব খুলেছিল, কিন্তু একটা জিনিস খুলতে ভুলে গেছিল, সেটা হচ্ছে নাগরা জুতো। তলটা চামড়া, উপরটা হীরা পান্না চুন্নি মুক্ত পুরো সেটিং করা ছিল। এই জুতো দেখে নৌকার যে মাঝি দানসা ফকির সিরাজউদ্দৌলাকে চিনিয়ে দেন এবং সে রাজমহল থেকে ধরে নিয়ে এসে তাকে মির্জাফরের বাড়িতে বন্দি করে রাখা হয়। এবং লটলাই বলল যে তুমি তো কোনো ভালো কাজ করেছো, তাহলে তোমাকে বকশিস দিতে হবে, তা তুমি একা আসবে না, তোমার খানদানকে নিয়ে আসবে। তখন তো স্ত্রী আর পুত্রকে নিয়ে আসলো, হুজুর আমার বকশিস, উসকো মার দো। নবে নুন খেয়ে যে গাদ্দারি করতে পারে পরবর্তী আমার সাথেও সে গাদ্দারি করতে পারে, তার জন্য তার স্ত্রী, পুত্র আর দানসা ফকির 3 জনের কবর আছে। বোঝা গেল? এখন যে গাছটি তোমাদের দেখাচ্ছি এটা একটু ভালো করে দেখো, এটা পাতাবাহার গাছ, কোনো ফুলের গাছ নয়। অদ্ভুত এই গাছের সম্বন্ধে শুনতে পেলাম যে এই গাছের পাতা নাকি শীতের সময় সাদা থাকে, অন্য সময় সবুজ হয়ে যায়। বেশ ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু এখন আমরা এগিয়ে যাচ্ছি সকলে মিলে। এতক্ষণ ধরে সিরাজউদ্দৌলার আত্মীয় স্বজন সবার কবর দেখলাম, তার মা, মাসি, দিদা, কাউকে বাদ দিইনি। কিন্তু সিরাজউদ্দৌলার কবর এবং তার সম্বন্ধে কিছুই জানা হয়নি। সেই দিকে এগিয়ে যাচ্ছি, তার সম্বন্ধে জানবো। অনেক বড় হিস্ট্রি, আর অনেক কিছু জানার দেখার বাকি আছে। আজকের মতন সময় শেষ, ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমাদের কাছে শুধু একটু অনুরোধ যে তোমরা ধৈর্য ধরে আমার সঙ্গে এভাবেই থাকো, আর অবশ্যই যাওয়ার আগে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি প্রেস করে পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো। সকল দর্শক বন্ধু সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই দেখতে থেকো পিউ ব্লগ চ্যানেল।